1 থেকে 1.5 ফুট পর্যন্ত কিন্তু গভীরে চলে যায় পাটের মূল শিকড়, এবং চারপাশ দিয়ে যে শাখা শিকড় গুলো থাকে সেগুলো খুব বেশি দূর না গেলেও মোটামুটি কিন্তু পাশে একটু জায়গা নিয়ে নেয়। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পাটের চারা পাতলা করার যে পদ্ধতি। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেকেই পাট চাষের জন্য বীজ বপন করেছেন এবং চারা কিন্তু অনেকের গজিয়ে গেছে, কেউ কিছুদিন আগে করেছেন, কেউ হয়তো একটু পরে করেছেন। এখন আমরা যখন বপন পদ্ধতি অর্থাৎ ছিটিয়ে বপন করি, তখন কিন্তু চারা অনেক সময় অনেক জায়গায় জায়গায় অনেক ঘন হয়ে যায়। তখন এই চারাগুলো কিন্তু পাতলা করার প্রয়োজন হয়, অর্থাৎ ভেতর থেকে কিছু কিছু চারা তুলে ফেলতে হয়। কেন? কারণটা হচ্ছে পাটের ক্ষেত্রে কি ঘটে, দেখা যাচ্ছে একটি পাট গাছ, এই পাট গাছ যখন মোটামুটি যখন এটি পূর্ণবয়স্ক হয়, এই পাট গাছটি যখন মোটামুটি বড় হয়, এর যে শিকড়, দেখা যায় যে মূল যে শিকড়টা থাকে, এটা মূল শিকড়, এই মূল শিকড়টি বেশ গভীরে যায়। 1 থেকে 1.5 ফুট পর্যন্ত কিন্তু গভীরে চলে যায় পাটের মূল শিকড়, এবং চারপাশ দিয়ে যে শাখা শিকড় গুলো থাকে সেগুলো খুব বেশি দূর না গেলেও মোটামুটি কিন্তু পাশে একটু জায়গা নিয়ে নেয়। এবং এই ক্ষেত্রে মাটিতে যেই পুষ্টি উপাদান গুলো থাকে, মাটিতে থাকা যে পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদান গুলো তখন শিকড়ের মাধ্যমে গাছ গ্রহণ করে সে বড় হয়, তার পাতা হয়, এবং পাটের যে আঁশ, ছাল বা আঁশ, এই আঁশ গঠন হয় কিন্তু এই পুষ্টি উপাদান গুলো নিয়ে। এখন যদি এই পাট বপনের ক্ষেত্রে আমরা যখন বীজ ছিটিয়ে দেই, তখন দেখা যাবে যে এরকম চারাগুলো দেখা যায় অনেকগুলো গায়ে গায়ে লেগে থাকে, খুব কাছাকাছি লেগে থাকে। এই ক্ষেত্রে কিন্তু এই গাছগুলো বড় হতে গেলে ঠিকভাবে বড় হতে পারে না। নিজেদের মধ্যে যে পুষ্টি উপাদানের যে কম্পিটিশন বা প্রতিযোগিতা থাকে, যেই কারণে দেখা যায় একটা গাছ একটু ভালো হচ্ছে, একটা একটু খারাপ হচ্ছে, এবং এরকম যদি থাকে তাহলে দেখা যাবে যে গাছগুলো কিন্তু অনেক চিকন হবে এবং আঁশের মান কোনোভাবেই কিন্তু গাছে ভালো হবে। সেজন্য অবশ্যই কিন্তু এটা পাতলা করে দেওয়া খুবই জরুরি। যারা অভিজ্ঞ কৃষক আছেন, যারা পাট চাষ করেন দীর্ঘদিন, তারা এগুলো জানেন এবং এটা অনুসরণ করে থাকেন। সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় খেয়াল রাখবো। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা কোন বয়সে, অর্থাৎ চারার বয়স কতদিন হলে আমরা এই পাতলাকরণ পদ্ধতিটা করব। আচ্ছা, সেটা হচ্ছে যে 2 সপ্তাহ প্লাস, অর্থাৎ চারার বয়স যখন 14 দিন পার করে যাবে, আমরা খেয়াল রাখবো যে চারার 3টা পাতা যখন হবে, একটা দুইটা তিনটা, এরকম যখন 3 পাতা হবে, এই 3 পাতা যখন হবে তখন আমরা হচ্ছে এই চারা পাতলাকরণের কাজটা হাতে নিব, এবং যে জায়গায় চারাগুলো ঘন হয়ে আছে সেখান থেকে আমরা চারাগুলো পাতলা করে ফেলবো। এবং সেক্ষেত্রে একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব কত হবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। একটা চারা থেকে আরেকটা চারা গাছ, এটা কতটুকু দূরে থাকবে, এই যে মাঝখানেও তো অনেকগুলো থাকবে, যদি আমরা হালকা না করি অনেকগুলো হবে। তো দেখা যায় ঘন ঘন গায়ে গায়ে লেগে থাকে। সেই ক্ষেত্রে কি করতে হবে যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আপনারা খেয়াল করবেন 3 থেকে 5 ইঞ্চি পরিমাণ যেন হয়। আচ্ছা, এখন যদি আমরা সারিতে রোপণ করে থাকি, অর্থাৎ সারি অনুযায়ী একটা আলাদা জায়গায় পাটের চারা বুনে, মানে বীজ বুনে চারা তৈরি করে, সে চারা যদি আমরা আবার এনে মূল জমিতে সারি করে করে লাগাই, ধান আমরা যেরকম করে লাগাই, পেঁয়াজ আমরা যেরকম করে লাগাই, সেরকম যদি এনে লাইন ধরে সারি করে করে লাগাই, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব আমরা 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত রাখবো। সেই ক্ষেত্রে এরকম হবে। আর যারা আমরা ছিটিয়ে মূল জমিতে বপন করে দিয়েছি, ওই জমিতেই আমাদের গাছ বড় হবে, তারা আমরা 3 থেকে 5 ইঞ্চি পরিমাণ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রাখবো। এখন এটিতে স্কেল দিয়ে বারবার মাপা সম্ভব না, আপনারা চোখের আন্দাজে কাজগুলো করতে হবে। সেই ক্ষেত্রে যে আমাদের হাতে যে 4 আঙ্গুল, আমরা এই 4 আঙ্গুলের দূরত্বটা রাখার চেষ্টা করবো, যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব যেন এরকম 4 আঙ্গুল থাকে। তাহলে মাঝখানে যে গাছটা আছে, এই মাঝখানের গাছটি আমাদের তুলে ফেলতে হবে, আর এই দুটি গাছ আমাদের থাকবে। সেক্ষেত্রে কিন্তু একটা থেকে আরেকটা দূরত্ব 4 ইঞ্চি পরিমাণ থাকবে। তো আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ হাতের এই 4 আঙ্গুলটা আপনারা খেয়াল রাখবেন, মিনিমাম দূরত্ব যেন এই হাতের 4 আঙ্গুল থাকে দুটা চারার মধ্যে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে কি, যে আমরা কি ধরনের চারাগুলো তুলে ফেলবো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যে চারাগুলো সুস্থ সবল, যে চারাগুলো গঠন ভালো, চেষ্টা করবেন সেই চারাটা রেখে দিতে, এবং যে চারাগুলো তুলনামূলক একটু দুর্বল আছে, যার গঠনটা একটু ভালো নেই, সেটি আপনারা তুলে ফেলার চেষ্টা করবেন, বা রোগে আক্রান্ত আছে, এই ধরনের চারা আপনারা বাছাই করে সেটি তুলে ফেলার চেষ্টা করবেন। তো এই সময় এসে কিন্তু অনেকগুলো কাজ, অর্থাৎ যখন 3টা পাতা হয় তখন এই পাতলা করার প্রয়োজন হয়, আবার তখন সার দেওয়ার প্রয়োজন হয়। আমি গত ক্লাসে কিন্তু সার দেয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আবার অনেক সময় আগাছা হলে এই সময় কিন্তু আগাছানাশক দেওয়ার প্রয়োজন হয়। এখন কোন কাজটি আপনারা আগে করবেন? আগে আগাছানাশক দিবেন, নাকি আগে সার দিবেন, নাকি আগে পাতলাকরণের কাজটা করবেন? অবশ্যই আপনারা আগে চারা পাতলা করে নিবেন। যেভাবে আছে ৩ পাতা হয়ে গেলে চারাগুলো পাতলা করে নিবেন। পাতলা করে এরপরে আপনারা আগাছানাশক প্রয়োগ করবেন। আগাছানাশক প্রয়োগ করার ২-১ দিন পরে বা ১ দিন পরেও আপনারা চাইলে তখন সার দিবেন। সার দিয়ে তারপরে আপনারা সেচ দিবেন। আর যদি বৃষ্টি হয়ে যায় তো আল্লাহর রহমতে খুব ভালো, তাহলে তো সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এভাবে আপনারা চারা পাতলা করতে পারেন এবং বাকি কাজগুলো আপনারা করতে পারেন। এই ভিডিওতে আমি আর বেশি কিছু আলোচনা করব না। পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো কিভাবে করবেন সেটা নিয়ে আগামীতে আবার আমি ভিডিও দিব। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার প্রয়োজন হয়, পাঠ বিষয়, সেটিও আপনারা কমেন্টে জানাবেন। যদি অন্য কোনো বিষয়ে ভিডিও চান বা আপনারা অন্য কোনো প্রশ্নের কোনো সমস্যা উল্লেখ করতে চান সেটা নিয়েও আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমার ভিডিওটি আপনার ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে নিয়মিত এই ধরনের কৃষি পরামর্শগুলো পেতে হলে অবশ্যই আপনার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।